আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো সিলেট স্ট্রাইকার্স দলটাকে নিয়ে এবং সিলেট স্ট্রাইকার চলমান বিপিএল এ টানা হারের বৃত্তে আটকে গেছে এবং সিলেট স্ট্রাইকার্স এখন পর্যন্ত 9টা ম্যাচ খেলে তারা মাত্র 2টা ম্যাচে জয়লাভ করতে পেরেছে এবং বাকি 7টা ম্যাচে তারা কিন্তু হেরেছে এবং সিলেট স্ট্রাইকার্সের শেষ চারে খেলার যে সমীকরণ সেটা কি বলছে এবং তাদের আদৌ কি কোনো সম্ভাবনা আছে শেষ চারে খেলার, এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো আমরা সবাই জানি যে চলমান বিপিএল এ সিলেট স্ট্রাইকার্স এখন পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে, সেটা ঘরের মাঠে চিটাগং পর্বে এবং ঢাকা পর্বে, এবং ফিরতি যে লেগ ঢাকা পর্বে সেখানেও তারা 3টি ম্যাচ খেলার সুযোগ পাবে। কিন্তু এখন পর্যন্ত তারা যে 9টি ম্যাচ খেলেছে সেই 9টি ম্যাচের ভিতরে মাত্র 2টা ম্যাচে তারা জয়লাভ করতে পেরেছে এবং এই যে টানা ব্যর্থতার মধ্য দিয়ে সিলেট স্ট্রাইকার যাচ্ছে, এটার পিছনে আসলে মূল কারণগুলো কি? আমরা সবাই জানি যে সিলেট স্ট্রাইকার্স যখন বিপিএল এ প্রথম ডেবিউ করে 2022-23 মৌসুমে, এরপর 23-24 মৌসুম, এই দুইটা মৌসুম মোটামুটি কিন্তু অ্যাভারেজ ছিল, সবচেয়ে ভালো ছিল 2022 সালের যে বিপিএল অর্থাৎ 22-23 মৌসুমের যে বিপিএলটা, সেখানে কিন্তু সিলেট স্ট্রাইকার্স দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং তারা ফাইনাল পর্যন্ত গিয়েছিল এবং অল্পের জন্য তারা কুমিল্লার কাছে হেরে তারা কিন্তু শিরোপাটা জিততে পারেনি। এবং বাকি যে 2023-24 মৌসুমের যে বিপিএলটা ছিল সেখানেও তারা মোটামুটি অ্যাভারেজ মানের একটা দল করেছিল এবং শেষ পর্যন্ত মোটামুটি জয়লাভও করতে পেরেছিল কয়েকটা ম্যাচ, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু শেষ চারে কোয়ালিফাই করতে পারেনি। কিন্তু চলমান বিপিএল এ আপনি যদি দেখেন তাহলে সিলেট স্ট্রাইকার্সের স্কোয়াডটাকে কিন্তু আপনি কোনোভাবে ফেলে দিতে পারবেন না। সেখানে আপনি দেশিদের মধ্যে যদি কথা চিন্তা করেন তাহলে সেখানে জাকির হাসান, জাকির আলী অনিক বা তানজিম হাসান সাকিব, যদি বিদেশি প্লেয়ারদের কথা চিন্তা করেন তাহলে সেখানেও কিন্তু অনেক বড় বড় নাম আছে। আপনি যদি বলেন তাহলে পল স্টার্লিং, জার্সমানশি বা রিস্টপলি, অথবা আপনি যদি বলেন যে রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনরি, অ্যারেন জনস, এই সব কিছু মিলে মোটামুটি ভালো ধরনের একটা দল গঠন করেছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু তাদের সামনে সবচাইতে বড় যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে তাদের দলের ক্যাপ্টেন্সি কে করবে, এটা নিয়ে কিন্তু সিলেট স্ট্রাইকার্সের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কাজ করতেছিল, কারণ তাদের দলে তখন ওই রকমের স্টেবল কোনো ক্যাপ্টেন ছিল না। এবং তারও আগে সিলেট স্ট্রাইকার্স ড্রাফট থেকে তারা মাশরাফি বিন মুর্তজাকে দলে ফেরায়, কিন্তু কোন একটা কারণে, সেটা অবভিয়াসলি আমরা সবাই জানি, আমি এটা ভিডিওতে উল্লেখ করছি না, কোনো একটা কারণে মাশরাফি বিন মুর্তজা তিনি চলমান বিপিএল এ খেলতে পারেনি সিলেটের হয়ে। এবং আমরা যেটা বরাবরই দেখে এসেছি যে সিলেট স্ট্রাইকার যখন প্রথমবারের মতো বিপিএল খেলতে আসে 2022-23 মৌসুমে, ঠিক ওই মৌসুম থেকে 2024 যে বিপিএলটা হলো সেই পর্যন্ত মাশরাফি বিন মুর্তজা সিলেট স্ট্রাইকার্সের একটা অন্যতম অংশ ছিল এবং তিনি দলের ক্যাপ্টেন হিসেবে খেলেছেন। এবং চলমান বিপিএল এ সিলেট স্ট্রাইকার্স মাশরাফিকে ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা করেছিলেন যে তিনি যদি খেলতে পারেন তাহলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে খেলবেন, আর যদি খেলতে না পারেন তাহলে হয়তো তিনি ডাগ আউটে মেন্টর হিসেবে কাজ করবেন। এবং মাশরাফির মতো একটা প্লেয়ার যদি ডাগ আউটে থাকে তাহলে কিন্তু সেই দলটা চাঙ্গা করতে বা দলের যে মোটিভেট হইতে সেখানে কিন্তু বাড়তি কোনো কিছু করার দরকার পড়ে না। কিন্তু আনফর্চুনেটলি মাশরাফি বিন মুর্তজা যেহেতু চলমান বিপিএলে তিনি খেলতে পারছেন না, ঠিক এরপরে সিলেট স্ট্রাইকার্স বড় ধরনের একটা প্রবলেমের মধ্যে পড়ে যায়। সেই প্রবলেমটা হচ্ছে তাদের দলের ক্যাপ্টেন্স কাকে নির্বাচন করা হবে এবং কে ক্যাপ্টেন্সি করবে। সেখানে অপশন হিসেবে জাকির হাসান, জাকির আলী অনিক, বা আপনি যদি বলেন রনি তালুকদার অথবা আরিফুল হক, এরপরে বিদেশিদের মধ্যে পল স্টার্লিং বা এই যে কিছু প্লেয়ারের নাম বললাম, এরাই কিন্তু আসলে ক্যাপ্টেন্সির একটা যে পাওয়ার যে একটা সম্ভাবনা, এরাই কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে ছিল। এবং খুবই সারপ্রাইজিং, একটা দলের ক্যাপ্টেন হিসেবে যাকে নির্বাচন করা হয়েছে তিনি আদতেও একাদশে খুব একটা সুযোগ পাওয়ার মতো প্লেয়ার ছিলেন না। আরিফুল হক, আমি তাকে নিয়ে সমালোচনা করছি না, তিনি ভালো পারফরমেন্স করেছেন, সিলেটের হয়ে তিনি স্লগ ওভারে ভালো ব্যাটিং করেছেন, যদিও বলটা খুব একটা তিনি করতে পারেনি। এবং সিলেট স্ট্রাইকার্স ব্যর্থতা হওয়ার যে মূল কারণগুলো সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, তার আগে আমি ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা করছি। সো আরিফুলকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয় তখন মূলত সিলেট স্ট্রাইকার্স প্লেয়ারদের মধ্যে যে একটা মনোবল ছিল, আবার মনে হয় কোনো একটা কারণে তাদের মধ্যে সেই মনোবলটা বা ক্যাপ্টেন হিসেবে দলকে যে একটা সুতোয় গাঁথিয়ে যে খেলানোর একটা চেষ্টা, সেটা মেবি আরিফুল হকের একটু হলেও কমতি ছিল। এবং দলের মধ্যে যে একটা স্পিরিট কাজ করা, সেই কাজটা কিন্তু মোটেও আমরা দেখতে পারিনি সিলেট স্ট্রাইকার্সের প্লেয়ারদের মধ্যে। এবং আপনি যদি দেখেন যে তানজিম হাসান সাকিব বা জাকির আলী অনিক বা জাকির হাসান, এইসব প্লেয়ার ব্যতীত আপনি বিদেশিদের কথা বলেন বা দেশি অন্য প্লেয়ারদের কথা বলেন, কারোর মধ্যে কিন্তু ওই এগ্রেশন বা একটা ম্যাচ যে জিতবো বা আমরা একটা টুর্নামেন্ট খেলতে নেমেছি আমরা ভালো করব, এর ধরনের কোনো পরিভাষা বা তাদের শারীরিক ভাষা কিন্তু এরকম ছিল না। এবং সিলেট স্ট্রাইকার্স কিন্তু ঠিক এই জায়গাতেই অপোনেন্টের সাথে খুব একটা পেরে ওঠেনি, এরপরেও তারা কিন্তু কিছু ক্লোজ ম্যাচ হেরেছে। সো সিলেট স্ট্রাইকার্সের ব্যর্থতার যে মেইন কারণগুলো সেগুলোর মধ্যে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে তারা অনেকগুলো ক্লোজ ম্যাচ হেরেছে। যেমনটা হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের এবারের বিপিএল এ প্রথম ম্যাচটা ছিল রংপুর রাইডার্সের সাথে, সেই ম্যাচে মেবি 156 অথবা 57 রানের একটা টার্গেট ছিল, সেই টার্গেটটা চেস করতে গিয়ে তারা কিন্তু আসলে সেই ম্যাচটা হেরে যায়। এবং পরবর্তী যে ম্যাচ সেটা সিলেটের মাটিতে তারা প্রায় 200 রানের একটা টার্গেট রংপুরের সামনে তারা ছুড়ে দেয়, কিন্তু সেই ম্যাচটাও কিন্তু তারা
হেরে যায় এবং সেটা অনেক বিশাল ব্যবধান, সেটা মেবি 1 ওভার অথবা 2 ওভার হাতে রেখে রংপুর রাইডার্স কিন্তু ম্যাচটা জিতে যায়। এরপরে তারা মূলত 2টা ম্যাচ টানা ব্যাক টু ব্যাক জিতে যায়, সেখানে খুলনা টাইগার্সের বিপক্ষে তারা ম্যাচ জেতে এবং সেই সাথে ঢাকা ক্যাপিটালসের সাথেও তারা কিন্তু 2টা ম্যাচ টানা জিতে যায়। এরপরে তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে চিটাগং কিংসের বিপক্ষে একদম ইজি একটা ম্যাচ ছিল, মেবি 185 বা 86 রানের একটা টার্গেট ছিল এবং আমরা সবাই জানি যে সিলেট টাইগার্সের যে ঘরের মাঠ সিলেটে সেখানকার বাউন্ডারি লাইন খুবই ছোট ছিল এবং ব্যাটিং সহায়ক একটা উইকেট ছিল। সো 185 বা 80 রান চেস করার মতো উইকেট কিন্তু সেখানে ছিল, কিন্তু সেই মাঝের ওভারগুলো নিয়ে যে একটা প্রশ্ন উঠেছে এবং সেই ম্যাচটাকে ঘিরে কিন্তু বড় ধরনের একটা তদন্ত হচ্ছে এবং 2টা বিদেশি প্লেয়ারের নামে কিন্তু একটা ফিক্সিং এর যে একটা তকমা সেটা কিন্তু অলরেডি অনেক সাংবাদিক দিয়ে ফেলেছেন, যদিও তাদের হাতে কোনো প্রমাণ নাই বা আমার হাতে প্রমাণ নাই, সো আমি অফিসিয়ালি কোনো কিছু বলতে পারছি না। সো ওই যে আপনি যদি দেখেন যে পাওয়ার প্লের পর থেকে আপনি 10-12 ওভার পর্যন্ত তাদের যে খেলার একটা অ্যাপ্রোচ ছিল সেই অ্যাপ্রোচে কিন্তু অনেক ধরনের ঘাটতি দেখা দিয়েছে এবং তারা মোটামুটি 5 থেকে 6 ওভারে 30 থেকে 35 রান করতে পেরেছে, এর বেশি রান কিন্তু করতে পারেনি। সেই ম্যাচে আপনি যদি দেখেন যে অ্যারেন জন্স তিনি মূলত একজন ভালো ব্যাটসম্যান এবং হার্ড হিটার ব্যাটসম্যান এবং তিনি 18 বলে 16 রান করে আউট হয়ে গিয়েছেন এবং জর্জ মেনশি তিনিও কিন্তু খুব একটা ভালো করতে পারেনি, বাট যদিও শেষের দিকে তিনি একটু মেরে খেলে তার স্ট্রাইক রেটটা বাড়িয়ে নিয়েছেন। কিন্তু মূলত একটা ম্যাচে যদি আপনি মিডল ওভারটা কাজে লাগাতে না পারেন তাহলে কিন্তু আপনি সেই ম্যাচ থেকে ছিটকে যাবেন, এটা কিন্তু একদম অবধারিত এবং ঠিক এই কারণেই সিলেট টাইগার্স মূলত তাদের যে চট্টগ্রামের সাথে যে খেলাটা সেই খেলায় কিন্তু তারা হেরে যায় এবং ওইখান থেকে তাদের যে একটা মোমেন্টাম যে একটা ব্রেক পড়ে এরপরে কিন্তু সিলেট টাইগার্স আর ঘুরে দাঁড়াতে পারেনি, এটা হচ্ছে তাদের ব্যর্থতার মূল কারণ। এরপরে তাদের যে প্লেয়ার সিলেকশনের কথা যদি আমি বলি তাহলে দেখবেন যে তাদের বোলিং লাইন আপ খুবই বাজে। এর মধ্যে আপনি যদি তানজিম হাসান সাকিবের কথা বলেন, যাকে নিয়ে আসলে সিলেট টাইগার্স বাসীর মধ্যে অনেক ধরনের প্রত্যাশা ছিল, কিন্তু তিনি কতটুকু প্রত্যাশা মেটাতে পেরেছেন? প্রত্যেকটা ম্যাচে তিনি অনেক বেশি রান দিয়ে ফেলেছেন, তার ইকোনমি অনেক বেশি, তার অ্যাভারেজ অনেক বেশি, তার নামের প্রতি যে সুবিচার করা সেটা কিন্তু তিনি করতে পারেনি এবং শেষ পর্যন্ত অজানা একটা কারণে সিলেট টাইগার্সের বাইরে কিন্তু তিনি এই মুহূর্তে আছে এবং তাকে ছাড়া প্রায় 3টা ম্যাচ খেলে ফেলেছে। এখন তার কোন প্রবলেম? তার ইনজুরি প্রবলেম নাকি তিনি নেওয়াজের সাথে যে একটা ধাক্কাধাক্কি করেছেন, অখেলার স্বরূপ একটা আচরণ করেছেন, সেই কারণে তাকে কোনোভাবে ব্যান করা হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে যে তানজিম হাসান সাকিবের এমন কি ইনজুরি হলো যার কারণে তিনি 3টা ম্যাচ মিস করে গেলেন এবং অফিসিয়ালি কোনো ঘোষণাও কিন্তু এখন পর্যন্ত আসেনি। এমনিতেই সিলেট টাইগার্সের বোলিং লাইন আপ খুবই বাজে, আপনি যদি দেখেন সেখানে ভালো মানের কোনো পেস বোলার নেই, সেখানে যদি আপনি দেখেন রিস্টপলি একমাত্র বলার এবং তার উপরে যে প্রেশারগুলো যায় এবং তিনি সবসময় যে স্লো ওভারগুলোতে বল করে থাকেন সেই ওভারে তিনি মাইরেও খাচ্ছেন, কখনো তিনি উইকেট নিচ্ছেন, বাট একা বলার দিয়ে তিনি আসলে কতটুকু ভালো করতে পারবে। এবং সিলেট টাইগার্সের ব্যর্থতার আরও কয়েকটা কারণ হচ্ছে যে তাদের শেষের দিকে, অর্থাৎ আপনি যদি দেখেন যে 16 ওভারের পরে সবগুলো ম্যাচে মোটামুটি তারা অনেকগুলো রান দিয়ে ফেলছেন এবং সর্বশেষ যে একটা ম্যাচের কথা নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম যে খুলনার বিপক্ষে যে ম্যাচটা ছিল সেই ম্যাচে আপনি যদি দেখেন তাহলে 16 ওভার 17 ওভার পর্যন্ত সিলেট টাইগার্স তাদের ম্যাচটা তাদের হাতের মধ্যে রেখেছিল, কিন্তু 18তম ওভার 19তম ওভার এবং 20তম ওভার এই 3টা ওভারে তারা রান দিয়েছে প্রায় 60-এর কাছাকাছি এবং ঠিক এই কারণেই কিন্তু তারা খুলনা টাইগার্সের সাথে যে ম্যাচটা সেই ম্যাচটা কিন্তু তারা জিততে পারেনি। এবং এই যে তাদের বোলিং ব্যর্থতা এবং সেই সাথে ব্যাটিংদের অফ ফর্ম এই সব কিছু মিলে কিন্তু সিলেট টাইগার্স টানা ব্যর্থতার বৃত্ত থেকে তারা বের হতে পারেনি এবং সিলেট টাইগার্সের হয়ে সবচেয়ে বেশি ভালো ব্যাটিং করেছেন সেটা হচ্ছে জাকির হাসান এবং জাকির আলী অনেক। এবং আমার সবচেয়ে বড় প্রশ্ন যে আপনি যখন দেখবেন যে জাকির হাসান এত ভালো ক্রিকেট খেলছে, তাকে তিনি ফর্মের তুঙ্গে আছেন, তিনি দলের জন্য অনেক ভালো কিছু করছেন এবং সেই সাথে জাকির আলী অনেক তিনিও কিন্তু দলের জন্য দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছেন, কিন্তু জাকির আলী অনেককে আমি কখনো দেখিনি যে তাকে 5-6-এর উপরে কখনো ব্যাটিং করতে দেওয়া হয়েছে, সবসময় তাকে 5 অথবা 6 নম্বরে তাকে ব্যাটিং করতে দেওয়া হয়েছে, কিন্তু আসলে যখন তার ব্যাটিংয়ে আসার কথা তখন তাকে না পাঠিয়ে আপনি যদি শেষের দিকে তাকে ব্যাটিংয়ে পাঠান তখন তিনি আসলে কি করতে পারবে আমার কোনো বোধগম্য বোধ হয় না যে আসলে সিলেট টাইগার্স ম্যানেজমেন্ট কি দেখে তাকে ফিনিশিং রোলে এখন পর্যন্ত রেখেছে। আমার মতে তাকে হচ্ছে 3 নম্বর অথবা 4 নম্বর পজিশনে যদি ব্যাটিং অর্ডারে পাঠানো হতো তাহলে হয়তো সিলেট টাইগার্সের নামের পাশে এখন হয়তো আরো কয়েকটা জয় দেখা যেতে পারতো, কারণ আমরা সবাই জানি যে জাকির আলী অনেক তিনি শুরুর দিকে একটু নিজেকে সেট করে নেন, তারপরে যদি তার হাতে যে অনেকগুলো শর্টস আছে সেটা কিন্তু আমরা সবাই জানি। সো সিলেট টাইগার্সের মেইন যে ব্যর্থতার যে মূল কারণ সেটা হচ্ছে তাদের ব্যাটিংদের অফ ফর্ম এবং সেই সাথে তাদের বলার সংকট। আপনি দেশিদের মধ্যে যদি কথা বলেন তাহলে রুয়েল মিয়া অথবা আলামিন হোসাইন বা আরিফুল হক, যিনি আসলে গত কয়েকটা বিপিএল এ কতটুকু বা কয়েকবার বল করেছেন সেটা নিয়ে কিন্তু আমার অনেক বড় ধরনের একটা প্রশ্ন আছে। এবং আপনি সবাই জানি যে আরিফুল হক তিনি ওই মাপের বলার না এবং সেই সাথে রুয়েল মিয়া তিনিও খুব একটা যে পরীক্ষিত বলার সেটাও না এবং আলামিন হোসাইন তিনি অনেক আগের ক্রিকেটার, তিনি নিয়মিত ক্রিকেটের মধ্যে ছিলেন না।
এই যে তাদের যে পেস বোলিং সংকট এবং সেই সাথে তাদের যে বোলিং সংকট, এই সব কিছু মিলে কিন্তু সিলেট স্ট্রাইকার্স একটা ডিজাস্টার অবস্থার মধ্যে দিয়ে চলে গেছে। এবং এখন পর্যন্ত তাদের শেষ চারে যাওয়ার যে একটা সমীকরণ, সেটা নিয়ে যদি আমি বলি, তাহলে তারা এখন পর্যন্ত 9টা ম্যাচ খেলে ফেলেছে এবং সেই সাথে তাদের হাতে মাত্র 3টা ম্যাচ আছে এবং 9 ম্যাচে তারা মাত্র 2টা জয়লাভ করেছে এবং তাদের নেগেটিভ রান রেট কিন্তু তাদেরকে আরো বিপদে ফেলে দিয়েছে এবং তাদের নেগেটিভ রান রেট -1.2। সো এইটা যদি কাটিয়ে উঠতে চায় বা তারা যদি শেষ চারে খেলতে হয়, তাহলে তাদেরকে পরবর্তী যে 3টা ম্যাচ আছে সেই 3টা ম্যাচে কিন্তু তাদেরকে জিততে হবে। এবং সেই 3টা ম্যাচ কাদের সাথে? একটা হচ্ছে ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী এবং সেই সাথে চিটাগং কিংসের সাথে কিন্তু তাদের যে 3টা ম্যাচ, সেই 3টা ম্যাচ কিন্তু এখন পর্যন্ত আছে এবং এই 3টে ম্যাচ তাদেরকে জয়লাভ করতে হবে এবং সেই সাথে দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস এবং সেই সাথে খুলনা টাইগার্সকে কিন্তু হার মানতে হবে এবং তাদের পয়েন্ট যেন কোনোভাবে 10-এর উপরে না যায়, এদিকে কিন্তু সিলেট স্ট্রাইকার্সের খেয়াল রাখতে হবে। সো এই সব সমীকরণ মিলিয়ে আদৌ সিলেট স্ট্রাইকার্স শেষ চারে জায়গা করে নিতে পারবে কিনা, এটা নিয়ে ভাই আমার কিন্তু অনেক বেশি সন্দেহান আমি, এবং আদৌ সিলেট স্ট্রাইকার যাইতে পারবে কিনা। এবং এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী সিলেট স্ট্রাইকার্স আমার মনে হচ্ছে যে তারা আনঅফিসিয়ালি অলরেডি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে এবং তারা শেষ চারে খুব একটা ভালো সুবিধা করার জন্য যে ক্রিকেটটা খেলা, সেটা তো অলরেডি খেলতে পারছে না এবং তারা শেষ চারে তো যাইতেই পারবে না। সো এখন পর্যন্ত সিলেট স্ট্রাইকার্সের হচ্ছে এই সমীকরণ এবং শেষ চারে তারা খুব সম্ভবত যাইতে পারবে না এবং চলমান বিপিএল এর প্রথম দল হিসেবে তারা আনঅফিসিয়ালি সর্বপ্রথম দল হিসেবে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছে। এখন দেখার বিষয় যে সিলেট স্ট্রাইকার যদি অলৌকিক কোনো কিছু করে ফেলে, তাহলে হয়তো সিলেট স্ট্রাইকার্সের কপালটা খুলতে পারে, বাট এইটা ছাড়া আসলে কোনো উপায় নেই। এবং তারা যে বিদেশি প্লেয়ারগুলো নিয়ে আসছে, সেটা নিয়েও আসলে আমার খুব একটা পছন্দের প্লেয়ার তারা নিয়ে আসছে না, যদিও প্লেয়ার সংকট আছে, বাট এরপর তাদের দল গোছানো বা দলের প্লেয়ার সিলেকশন নিয়ে কিন্তু আমার বড় ধরনের একটা প্রশ্ন আছে। তো আপনাদের মতামত আমি আশা করছি। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।